হ্যালো আঙ্কেল। হ্যাঁ পীযূষ, বল। আপনি তো সবই জানেন এখানকার কন্ডিশন। মাকে কিছুতেই রাজি করাতে পারছি না। জেদের বশে মা অন্ধ হয়ে গেছে। পাখিকে যেভাবেই হোক এখান থেকে আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমি সব রকম চেষ্টা করছি পীযূষ। রোদ্রের দিকে তাকানো যাচ্ছে না। কিভাবে যে কি করে সবটা সামাল দেব বুঝতে পারছি না। ছেলেটা মেয়ের শোকে পুরো উন্মাদ অবস্থা। এদিকে তোমার আন্টির অবস্থাও ভালো নয়। আঙ্কেল, এই মেয়েটি মানে তরুশ্রী কেমন আছে? অ্যাকচুয়ালি আগের দিন মেয়েটার চোখ মুখের অবস্থা দেখে আমার খুব একটা ভালো লাগেনি। মনে হচ্ছিল সত্যিই আমার পাখিকেও মন থেকে ভালোবাসে। কি আর হবে, কপাল পোড়া যে। এসব কিছুর জন্য সবাই ওকেই দায়ী করছে। সবই বুঝি আঙ্কেল। আমার মা যা করলো কাজটা একটুও ভালো করেনি। এই মুহূর্তে নিজের মেয়ের জায়গায় উনি নিজের বোনের মেয়েকে বসিয়েছেন। আর সত্যি কথা বলতে আমিও তানিয়ার ইচ্ছে দেখে অবাক না হয়ে পারছি না। বিগত 1.5 বছর ধরে মুখে একটা নামই রটে চলছে, রুদ্রদাকে বিয়ে করে পাখির মা হতে চায়। আর বোনের মেয়ের স্বপ্ন পূরণ। আমার মা যেন কোমর বেঁধে লেগেছে। তাতে যে নিজের নাতনির এত বড় ক্ষতি হতে চলেছে সেদিকেও তার নজর যাচ্ছে না। আঙ্কেল প্লিজ কিছু একটা তো করুন, নয়তো পাখির অনেক বড় ক্ষতি হতে পারে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুমি ওদিকে পাখির খেয়াল রাখো পীযূষ। ওকে আঙ্কেল, রাখছি তাহলে। শুনশান ডাইনিং হলে বসে এতক্ষণ রদ্দুরবাবু পীযূষের সাথে কথা বলছিলেন। কথা বলা শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন ভোর 5টা 20 বাজে। আজকাল ঘুমটা যেন চোখের সাথে শত্রুতা করেছে। কাল পাখির ওরকম কন্ডিশন জানতে পেরে ভিতরে ভিতরে আরও ভেঙে পড়েছেন রদ্দুরবাবু। কি করে তিনি নীতির মাকে বুঝিয়ে পাখিকে এ বাড়িতে ফেরত আনবেন সেই চিন্তা ভাবনাতেই মত্ত আছেন। ভাবতে ভাবতে চোখ বন্ধ করে মাথাটা এলিয়ে দিলেন সোফার পিঠে। এক হাত ভাঁজ করে রাখলেন চোখের উপর। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর হঠাৎ তিনি বুঝলেন কেউ হয়তো তার সামনে বসে আছে। চোখ খুলে দেখেন আবছা আলো আধারে আলু থালু কেশ নিয়ে মুখের সামনে পায়ের কাছে হাঁটু ভাঁজ করে বসে আছে তনুশ্রী। চোখ মুখ ফোলা ফোলা, কপাল বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জলের স্রোত। একদৃষ্টিতে তাকিয়ে আছে রোদ্দুর বাবুর মুখের দিকে। একটু ঘাবড়ে গেলেন রোদ্দুর বাবু। নিজেকে সামলে নিয়ে ডান হাতটা তুলে তনুশ্রীর মাথায় রাখলেন। তারপর নরম সুরে বললেন, কিছু বলবি রে মা? বাবা, তুমিও কি আমাকে অলক্ষ্মী অপয়া মনে করো? তনুশ্রীর কথাগুলো শুনে রোদ্দুরবাবু বিচলিত হলেন মনে মনে। কালকের কথাগুলো মনে করে অপরাধ বোধে হাঁসফাঁস করতে লাগলেন। তনুর মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, কালকের জন্য আমায় ক্ষমা করে দিস মা। মেঘনা চন্দনার ওইরকম নোংরা ব্যবহারের কোনো প্রতিবাদ করিনি আমি। জানি করা উচিত ছিল, কিন্তু পরিবেশ পরিস্থিতি মানসিক অবস্থা কোনো কিছু যে ঠিক নেই। আমি কিংবা তোর মা, আমরা কেউই তোকে এরকম কিছু ভাবতে পারি না। তুই তো তোর মায়ের শারীরিক কন্ডিশন জানিস। মেঘনা চন্দনাকে থামাতে গেলে কথায় কথা বাড়তো, তাই ওই সময় প্রতিবাদ করা হয়ে ওঠেনি। আমাদের ক্ষমা করে দে মা। রোদ্দুর বাবুর কথা শুনে তনুশ্রীর হৃদয়ে এক পশলা সুখের বৃষ্টি ঝরে পড়ল। মনে হলো যেন সত্যি সত্যি সবকিছু হারিয়ে যায়নি, এখনো কিছু কিছু সম্পর্ক বেঁচে আছে। ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুখ মুছে তনুশ্রী একটা আবদার করে বসলো। বাবা, আমাকে যদি তোমরা মেয়ে মনে করে থাকো, যদি মনে করো আমি সত্যি অপয়া নই, তাহলে আমার একটা আবদার রাখবে। কিসের আবদার? আমি নীতি দিদিদের বাড়িতে যেতে চাই। মাসিমার তো আমাকে নিয়ে সমস্যা, তাই না? আমি আমার সর্বোচ্চ দিয়ে ওনাকে বোঝাবো যাতে উনি পাখিকে তার বাবার কাছে ফেরত দিয়ে দেন। আমার বিশ্বাস তিনি আমাকে খালি হাতে ফেরত পাঠাবেন না। তনুশ্রীর কথাগুলো শুনেই রোদ্দুরবাবুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। পীযূষের কথাগুলোর সাথে সাথে মনে পড়ল। মনে মনে ভাবলেন অফারটা খারাপ নয়। সত্যিই তো, অভিযোগ তনুশ্রীকে নিয়েই, আশা করা বৃথা, তবুও চেষ্টা তো করাই যায়। তনুর কথায় সোজা হয়ে বসলেন রোদ্দুরবাবু, বললেন, তুই পারবি? হ্যাঁ বাবা, আমি পারবো। প্লিজ একটা বার আমাকে ভরসা করে দেখো। আমার মনে হচ্ছে আমি পারবো। ঠিক আছে, এক্ষুনি তৈরি হও। আমি তোমাকেও বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি।
তনুশ্রী রোদ্দুর বাবুর কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। মৃদু হেসে তাড়াতাড়ি ওড়না দিয়ে নিজের চোখ মুখ মুছে হাঁটা ধরে রুমের উদ্দেশ্যে। সেই ফাঁকে রোদ্দুর বাবু পীযূষকে ফোন করে জানিয়ে দেন তনুর যাওয়ার কথা। রুমে প্রবেশ করে তনু রুদ্রকে কোথাও পায় না। বেড খালি পড়ে আছে। ব্যালকনির দরজাটা খোলা। আলতো পায়ে হেঁটে দরজার কাছে গিয়ে উকি দিতেই দেখে পাখির একটা ছবি বুকের মাঝে চেপে ধরে একটা বেতের চেয়ারে রুদ্র ঘুমাচ্ছে। রুদ্রের মনের অবস্থা তনু জানে। মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয় যেভাবেই হোক আজ সে পাখিকে এ বাড়িতে আনবেই আনবে। আলমারি থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে যায়। তারপরে একেবারে রেডি হয়ে ফিরে আসে ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে আসতেই দেখে রতন দাঁড়িয়ে আছে। রতন, তোর ছোট বউ মণিকে নিয়ে এক্ষুনি নিচে দিদিদের বাড়ি যাবি? যা, এক্ষুনি রওনা দে। রোদ্দুর বাবুর আদেশে সম্মতি জানায় রতন। তনুশ্রী রোদ্দুর বাবুর পায়ে হাত দিয়ে প্রণাম জানিয়ে বলে, বাবা আশীর্বাদ করো, আমি যেন খালি হাতে না ফিরি। এই মেয়ে, পা ছাড়ো আমার। কি নাটক শুরু করেছো সাত সকালে? ছাড়ো বলছি, ছাড়ো। না মাসিমা, আমি আপনার পা ছাড়বো না। আপনি প্রথমে আমার কথাগুলো শুনবেন, আগে বলুন, তারপর আমি আপনার পা ছাড়বো, তার আগে নয়। তনুশ্রী নাছোড় বান্দা। এদিকে পুরো হল ঘর জুড়ে মানুষগুলো সবাই অবাক হয়ে গেছে এরকম অবস্থা দেখে। কিছুক্ষণ আগের ঘটনা। পীযূষ গেটের বাইরে দাঁড়িয়েছিল রোদ্দুর বাবুর ফোন পেয়ে। বেশ কিছুক্ষণের মধ্যে রতন তনুশ্রীকে নিয়ে পীযূষদের বাড়ি পৌঁছয়। তখন সকাল 7:10 বাজে। আস্তে ধীরে বাড়ির মেইন দরজা খুলে তনুশ্রীকে নিয়ে হল ঘরে প্রবেশ করে পীযূষ। এরপর মায়ের ঘরের দরজার সামনে গিয়ে ঠক ঠক আওয়াজ করতেই বেশ কিছুক্ষণ পর দরজা খোলেন সুপ্রিয়া দেবী। তিনি সবে মাত্র ঘুম থেকে উঠেছেন, কারণ বিগত কয়েকদিন পাখিকে সালাম দিতে দিতে তিনি বড়ই ক্লান্ত। গতদিন মাঝরাতেও জ্বর এসেছিল পাখির। রাতে ভালোভাবে ঘুমাতে পারেনি। ভোরের দিকে পাখির জ্বর কমায় তিনি এসে একটু ঘুমিয়েছিলেন। এমন সাত সকালে ঘুমের ডিস্টার্বে বেশ বিরক্ত তিনি। চোখ কচলাতে কচলাতে দরজা খুলতেই কেউ একজন হুমড়ি খেয়ে পড়ল পায়ের ধারে। তারপর তার পা দুখানি জড়িয়ে বসে পড়ল। অবাক হয়ে নিচে ভালো করে চোখ খুলে তাকিয়ে দেখেন তনুশ্রী বসে আছে পা দুখানি জড়িয়ে। তারপর বিরক্ত হয়ে উপরের উক্ত কথাগুলো বললেন। তিনি যতই পা ছাড়তে চান তনু ততই পা দুখানি আঁকড়ে ধরে। একই আবদার করে বসে থাকে তনু। তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। এদিকে বিরক্তিতে চিল্লাচিল্লি শুরু করে দেন সুপ্রিয়া দেবী। পীযূষ তনুশ্রী আর মায়ের কাণ্ড দেখে মনে মনে হাসতে থাকে। ওপর থেকে ছুটে আসে তানিয়া চিল্লা চিল্লির আওয়াজ শুনে। শেখর বাবুও তার লাইব্রেরি থেকে বেরিয়ে আসেন। বাড়ির কাছের লোকগুলো এমনকি পাখির জন্য আনা সেই আয়া দুজনও দাঁড়িয়ে দেখতে থাকে নাটকীয় দৃশ্যটি। তানিয়া এক পর্যায়ে রেগে তনুশ্রীর গায়ে হাত দিতে উদ্যত হয়, কিন্তু বাদশাদে পীযূষ। শেখরবাবুও কিছু বলতে গেলে তাকেও বাধা দেয় পীযূষ। অবশেষে তনুশ্রীর কথা শুনতে রাজি হয় সুপ্রিয়া দেবী। ঠিক আছে, তোমার কথা শুনবো, এবার পা ছাড়ো। সত্যি বলছেন তো মাসিমা? বললাম তো শুনবো। পা ছেড়ে দিলে আবার নাকচ করবেন না তো? ধুর, বললাম তো তোমার কথাগুলো শুনবো, এবার ছাড়ো আমার পা। ঠিক আছে ঠিক আছে। তনুশ্রীকে নিয়ে ডাইনিং হলের সোফায় গিয়ে বসলেন সুপ্রিয়া দেবী। পাশে বসলেন শেখরবাবু। অপর পাশের সোফা দিতেই তানিয়া আর পীযূষ। তনুশ্রী সোফা থেকে উঠে সুপ্রিয়া দেবীর পায়ের কাছে বসে হাত জোর করে অশ্রুসিক্ত নয়নে বলল, জানেন মাসিমা, আমার মা নেই, বাবাকেও কখনো চোখে দেখিনি। শুনেছি আমার জন্মের 15 দিন আগে আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার মা সেই শোকে প্রায় পাথর হয়ে গেছিল। তারপর আমায় জন্ম দিতে গিয়ে মা মারা যায়। মা হারা আমি কিভাবে বাঁচবো সে কথা চিন্তা করে আমার কাকা আমার ছোট মাকে বিয়ে করে নিয়ে আসে। তারপর তার কোলে আমাকে দিয়ে বলে আমি তার প্রথম সন্তান, তাই সে যেন তার নিজের সন্তান ভেবে আমাকে মানুষ করে। আমার ছোট মা আমার কাকার কথায় এতটা অনুভূত হয়েছিল যে কোনো দিন আমায় বুঝতেই দেয়নি আমি তাদের নিজের সন্তান না। আমার কাকা আমাকে কোনো দিনও বাবার অভাব বুঝতে দেয়নি। আমি ছোটবেলা থেকে জানতাম ওরাই আমার নিজের বাবা মা, কিন্তু সমাজ আমাকে জানিয়েছে আমি অনাথ।
আমি যাদেরকে ছোটবেলা থেকে বাবা মা হিসেবে জেনে এসেছি তারা আমার আপন বাবা মা নয়। আমার যখন 10 বছর বয়স তখন আমার পাড়ারই এক বান্ধবীর সঙ্গে খেলা করতে গিয়ে মারামারি হয়। বাচ্চা ছিলাম, বুঝতে পারিনি। খেলতে খেলতে ঝগড়া লেগেছিল, তারপর এক পর্যায়ে তা মারামারিতে পৌঁছে যায়। তখন সেই বান্ধবীর মা আমাকে প্রথম গালি দিয়েছিল আমি নাকি অপয়া, আমার বাবা মার মৃত্যুর কারণ নাকি আমি। সেই প্রথম আমি জেনেছিলাম আমি বাপ মা হারা। বাড়িতে এসে বাবার বুকে ঝাঁপিয়ে পড়েছিলাম, ফুপিয়ে কেঁদে সত্যিটা জানাতে চেয়েছিলাম। আমার বাবা আমার কান্না দেখে সেদিন স্বীকার করে নিয়েছিল যে কথাগুলো সত্যি। সেদিন থেকে প্রায় 3 দিন শুধু কেঁদেছিলাম এই ভেবে যে আমি অনাথ। কিন্তু আমার বাবা আর ছোট মা আমাকে সেদিন ভীষণভাবে ভরসা দিয়েছিল, এই বলে যে আমি অনাথ নই। তারা আমায় জন্ম না দিলেও তাদেরই সন্তান আমি। সৎ বা রক্তের বলে কিছু হয় না, সন্তান তার বাবা মায়ের সম্পর্কটা হয় আত্মার থেকে। রক্তের সম্পর্ক না হলেও আত্মার সম্পর্ক আমার। জানেন, আমার বাড়িতে ছোট মা আর বাবার আরও 2টো সন্তান আছে, কিন্তু কোনোদিনও আমার ছোট মা তাদেরকে আর আমাকে আলাদা চোখে দেখেনি। তাদের কাছে আজও আমি তাদের বড় সন্তান। তারপর বাকি 2জন, আমি সেই বাবা মায়ের সন্তান। আমি যখন এই বাড়িতে প্রথম আসি তখনও জানতাম না মিস্টার সেনগুপ্তের মেয়ে আছে। আপনারা জানেন আমার জীবনে একটা ভয়াবহ ঝড় বয়ে গেছে কিছুদিন আগে, যে ট্রমা থেকে আমি বের হতে পারছিলাম না। কিন্তু 2 দিনের মাথায় হঠাৎ করেই আমার জীবনে দেবদূত হয়ে আসে পাখি। ওর সংস্পর্শে আমি আমার জীবনের সমস্ত কালো অধ্যায় ভুলতে শুরু করি। যখন জানতে পারি মেয়েটি মিস্টার সেনগুপ্তের, নিজেকে মনে মনে পাখির মায়ের জায়গায় বসিয়ে দিই। না না না, ভুল বুঝবেন না প্লিজ, রুদ্রবাবুর নীতির জায়গায় নয়, শুধুমাত্র পাখির মায়ের জায়গায়। মাসিমা আমাকে কি একটিবার ভরসা করা যায় না? ও বাড়িতে রুদ্রবাবুর অবস্থা ভালো নেই, মেয়ের শোকে পাগল হয়ে গেছেন। আমার শাশুড়ি মায়ের অবস্থাও শোচনীয়, ডাক্তার বলেছে। এই মানসিক চাপ থেকে যদি তাকে তাড়াতাড়ি বের না করা হয় তাহলে হয়তো বড় সড় মারাত্মক কোনো ক্ষতি হতে পারে তার। আপনার কি ভালো লাগবে বলুন যদি ও বাড়িতে কারোর কোনো ক্ষতি হয়ে যায়? মাসিমা প্লিজ এভাবে চুপ করে থাকবেন না। আমি জানি পাখি এখানে ভালো নেই, তার বাবাইকে ছাড়া। প্লিজ মাসিমা, এমন পাথর হৃদয় হবেন না। আপনার জেদটা সরিয়ে একটু অন্য নজরে দেখুন, দৃষ্টিভঙ্গি বদল করুন, তাহলে দেখতে পাবেন কতগুলো মানুষ বিনা কারণে কষ্ট পাচ্ছে। মিমি, তুমি এই মেয়ের মিষ্টি কথায় ভুলো না। আজকে মিষ্টি মিষ্টি কথা বলে পাখিকে বাড়িতে নিয়ে যাবে, তারপর সকলের কাছে দেবী হয়ে যাবে। কাল যখন ওর নিজের সন্তান হবে তখনও কি এই ভালোবাসা দরদ দেখাবে? কোনোদিনও না। প্লিজ মিমি, তুমি ওর কথায় ভুলো না। আমায় বিশ্বাস করুন মাসিমা, যদি বিশ্বাস না হয় যা করতে বলবেন তাই করব, তবুও পাখিকে আমায় দিয়ে দিন। বলেই আবার 2টি পা ছড়িয়ে ধরল তনু। সুপ্রিয়া দেবী অনেকক্ষণ ভাবলেন, তারপর গলা খাকারি দিয়ে বললেন, ঠিক আছে, আমি পাখিকে তোমার সাথে যেতে দেব, তবে তার বিনিময়ে আমার একটা শর্ত তোমায় মানতে হবে, পারবে? হ্যাঁ হ্যাঁ, আপনি যা শর্ত দেবেন আমি তাতেই রাজি। ভেবে দেখো, শর্তটা কিন্তু ভয়ানক শর্ত। তাতে আমার কোনো পরোয়া নেই, আপনি যা শর্ত দেবেন আমি তাতেই রাজি। বলুন শর্তটা কি? তোমাকে তোমার মাতৃত্ব ত্যাগ করতে হবে। আমাকে কথা দিতে হবে তুমি সারা জীবনে কোনোদিন রুদ্রের সন্তানকে জন্ম দিবে না। রুদ্রের সন্তান কেবলমাত্র পাখি হবে, আর কেউ না। বলো রাজি আছো? তাচ্ছিল্যের হাসি হাসল তনুশ্রী। ও যে সত্যি কোনোদিনও রুদ্রের স্ত্রী হবে না তা কাল রাতেই নিশ্চিত হয়ে গেছে। সেখানে তো রুদ্রের সন্তানের জন্ম দেওয়ার প্রশ্নই ওঠে না। ঠোঁট দুটি প্রসারিত করে তনুশ্রী বলল, আমি আপনার শর্তে রাজি। কি নিশ্চয়তা আছে তোমার কথার? আমি আমার জন্মদাতা মাতা পিতার নামে শপথ কেটে বলছি, আপনার শর্তের এক অক্ষর নড়চড় হবে না। প্রাণ ভরে শ্বাস নিলেন সুপ্রিয়া দেবী। তিনি তার নাতনির ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পেরেছেন এই ভেবে। অন্যদিকে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে চলে উঠল তানিয়ার হৃদয়ে। পীযূষের দুচোখে ভারাক্রান্ত হলো তনুশ্রীর আত্মত্যাগ দেখে। শেখর বাবুও কিং কর্তব্য বিমূঢ় হয়ে রইলেন এক 20 বছর বয়সী নারীর সাধারণের মাঝে অসাধারণত্ব নারীত্ব দেখে। বাবাই, আমি বাবাই যাব। থালো, তুমি পচা। বাবাই যাব। না না, বাবাই যাব। তার স্বরে চিৎকার করে কাঁদছে পাখি, ঠোঁট উল্টে কাঁদছে। রুদ্র কিছু বলতে পারছে না। কতগুলো মহিলা এসে পাখিকে জোর করে টেনে হিঁচড়ে রুদ্রের কোল থেকে নামিয়ে নিয়ে চলে যাচ্ছে।
আস্তে আস্তে পাখিকে নিয়ে তারা অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। একটা চিৎকার দিয়ে উঠল রুদ্র। না! বুক কাঁপছে সমানে ধরপড় ধরপড় করে। পুরো শরীর থেকে ঘাম ছুটে বেড়াচ্ছে দরদর করে। রৌদ্র চোখ মেলে তাকিয়ে দেখে সে এখন ব্যালকনিতে একটা চেয়ারে এতক্ষণ শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল। ব্যাপারটা বুঝতেই মস্তিষ্কের নিউরনে জানান দিল সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। ভীষণ বাজে স্বপ্নটা। এই কদিন ধরে পাখিকে নিয়ে চিন্তা করতে করতে সেগুলোর দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অনবরত হাত পা কাঁপছে তার। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে নিজেকে ধাতস্থ করে নিল। তারপর মনে পড়ল রাতের কথা। হ্যাঁ, সে তো উকিলের পরামর্শ অনুযায়ী তনুশ্রীর থেকে কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে নিয়েছে। এটা সাবমিট করে কোর্ট থেকে একটা পেপার ইস্যু করাতে হবে এবং সেটা পাঠাতে হবে নীতির মায়ের কাছে, যাতে তার বিশ্বাস হয় যে তিনি যা চাইছেন তা রুদ্র করতে রাজি। সুতরাং পাখিকে দিতে তার আর কোনো আপত্তি থাকার কথা থাকবে না। তাড়াতাড়ি ব্যালকনি থেকে উঠে রুমে এসে দেখে ঘড়িতে তখন প্রায় 9টা বাজে। বেশ কয়েকদিনের ক্লান্তি আর নির্ঘুম থাকায় এই বেলা পর্যন্ত সে ঘুমিয়েছিল। মনে পড়ে গেল 10টার মধ্যে কোর্টে উপস্থিত হতে হবে। সেখানে উকিলের চেম্বারে তাকে দেখা করার কথা। ব্যস্ত পায়ে ওয়াশরুমে গিয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়ল। ড্রয়িং রুমে আসতেই দেখতে পেল সেখানে রোদ্দুরবাবু রেডি হয়ে বসে আছেন সোফায়। দাঁড়াও রুদ্র, কোথায় যাচ্ছ এখন? বাবা, আমি একটা উকিলের চেম্বারে আছি। একটা উপায় পাওয়া গেছে পাখিকে ফেরত আনার। যদিও এর ফল পেতে হয়তো অনেকদিন সময় লাগবে, তবুও আমি আমার নিজের মেয়েকে কাছে আনতে কোনো রকম চেষ্টার কমতি রাখতে চাই না। রোদ্দুরবাবু বুঝলেন নিশ্চয়ই কিছু একটা করতে চাইছে রুদ্র, তবে সেটা হয়তো ভালো কিছু নয়। কিছুক্ষণ আগে পীযূষ ফোন করে কনফার্ম করেছে যে তার মা বাবা পাখিকে ফেরত দিতে রাজি হয়েছে। তাই এই খবরটি এই মুহূর্তে তিনি রুদ্রের কাছে চেপে গেলেন, কারণ তিনি সারপ্রাইজ দিতে চাচ্ছিলেন। তাই বললেন, এই মুহূর্তে তুমি উকিলের চেম্বারে নয়, আমার সঙ্গে এক জায়গায় যাবে। কোথায় বাবা? গেলেই দেখতে পাবে। হেয়ালি করো না বাবা, এই মুহূর্তে হেয়ালি করা বা হেয়ালি শোনা কোনোটারই অবস্থায় নেই আমি। তোমার এমন কেন মনে হলো রুদ্র? তোমার সাথে আমি হেয়ালি করছি? তুমিও যেমন তোমার মেয়েকে নিয়ে চিন্তিত, ঠিক তেমনি আমিও আমার নাতনিকে নিয়ে চিন্তিত। তাই হেয়ালি করার মতো অবস্থাতে আমি নেই। আগে তুমি অল্প কিছু ব্রেকফাস্ট করো, যদি না করতে চাও তাতেও অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে তুমি আমার সঙ্গে এক জায়গায় যাচ্ছ, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। বলেই রোদ্দুরবাবু ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়লেন। রুদ্র নিরুপায় হয়ে বাবার পেছন পেছন যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে পৌঁছলো জাতীয় শিশু সুরক্ষা কমিশনের অফিসের সামনে। রুদ্র গাড়ি থেকে নামতেই চোখ দুটি ছানা বড়া। বাবার দিকে তাকাতেই রোদ্দুরবাবু স্মিত হাসলেন। তারপর বললেন, আমার দরকারি কাজটা এখানেই। তুমি কি যেতে চাও আমার সঙ্গে ভেতরে? গেলে অবশ্য একটা সারপ্রাইজ পাবে, আর যেতে না চাইলে এখানে দাঁড়িয়ে থাকতে পারো, আবার চলেও যেতে পারো। চরম বিরক্ত হলো রুদ্র। একে তো মেয়ের চিন্তায় পাগল পাগল অবস্থা, তার উপর বাবার এমন হেয়ালি কথাবার্তায় আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে মেজাজ। কিসের সারপ্রাইজ? সেটা জানতে হলে তোমাকে আমার সঙ্গে ভেতরে যেতে হবে। ঠিক আছে, চলো যাচ্ছি। রোদ্দুরবাবু আগে, রুদ্র পেছনে। বাবা ছেলে দুজনে মিলে ধীরে ধীরে হেঁটে প্রবেশ করলেন লিফটে। লিফট গিয়ে থামলো 4র্থ তলায়। লিফট থেকে বেরোতেই সামনে রিসেপশনে বসে থাকা মেয়েকে রোদ্দুরবাবু জিজ্ঞেস করলেন কমিশনারের কেবিন কোন দিকে। তারপর সেখান থেকে ঠিকানা নিয়ে ব্যস্ত পায়ে প্রবেশ করলেন কমিশনারের কেবিনে। রোদ্দুরবাবুর পেছন পেছন রুদ্রও গিয়ে উপস্থিত হলো কমিশনারের কেবিনে। সেখানে গিয়ে যা দেখলো তাতে রুদ্রের চক্ষু চড়ক গাছ অবস্থা। কমিশনার ম্যাডামের সামনে রাখা সোফায় তনুশ্রী পাখিকে কোলে নিয়ে বসে আছে। টেবিলের সামনে রাখা চেয়ারে সুপ্রিয়া দেবী শেখরবাবু বসে আছেন। অন্যদিকে পীযূষ দাঁড়িয়ে আছে তার পাশে। তাদেরকে দেখেই কমিশনার ম্যাডাম ভেতরে আসার আহ্বান জানালেন। প্লিজ কাম। আপনি কি পাখি সেনগুপ্তের বাবা রুদ্রনীল সেনগুপ্ত? হ্যাঁ হ্যাঁ, আমি পাখির বাবা রুদ্রনীল। এখানে আপনাদেরকে ডাকা হয়েছে একটা বিশেষ কারণে। আপনার মৃত ওয়াইফের মা অর্থাৎ মিসেস সুপ্রিয়া দাশগুপ্ত ক্লেম করেছিলেন যে ওনার নাতনিকে নাকি টর্চার করা হয়, কিন্তু তিনি ভুল ছিলেন। তাই তার ভুল স্বীকার করে আমাদেরকে চিঠি দিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন। তিনি আপনার মেয়েকে আপনার কাছে ফেরত দিতে চান।
সেই কারণে আপনাদেরকে এখানে ডাকা। কিছু অফিসিয়াল পেপার ওয়ার্ক আছে, সেগুলো কমপ্লিট হলেই আপনি আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে রুদ্র। কি বলবে, কি করবে, কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। কেমন যেন অনুভূতিহীন হয়ে পড়েছে সে। ছেলের অবস্থা বুঝে রুদ্রবাবু আস্তে করে তার কাঁধে হাত দিলেন। রুদ্র তার বাবার দিকে তাকাতেই চোখের ইশারায় বোঝালেন পাখির কাছে যেতে। রুদ্র ধীর পায়ে পাখির কাছে এগিয়ে এলো, তারপর হাঁটু ভেঙে বসলো সোফার সামনে। পাখি তখন তার মাম্মার কোলে গুটিসুটি মেরে শুয়ে আছে, একদম বুকের সাথে মাথা লাগিয়ে দুহাত দিয়ে আঁকড়ে ধরে রেখেছে তনুর গলা। মনে হচ্ছে যেন ছেড়ে দিলে তার মাম্মা এক্ষুনি হারিয়ে যাবে। রুদ্র কাঁপা কাঁপা হাতে পাখির মাথায় হাত বুলিয়ে দিল। পাখি হালকা করে মুখটা ঘুরিয়ে তার বাবার দিকে চেয়ে রইল। পিটপিট করে তাকিয়ে দেখছে তার বাবাকে, কিন্তু কাছে যাওয়ার কোনো আগ্রহ তার মধ্যে নেই। রুদ্র জলে ছলছল চোখে অনিমেষ তাকিয়ে রইল তার ছোট্ট প্রাণ পাখিটার দিকে। হাত বাড়িয়ে কোলে দিতে চাইল, কিন্তু পাখি নির্বিকার, নীরব থেকে বুঝিয়ে দিতে চাইল যেন সে তার ভরসার জায়গা থেকে এই মুহূর্তে যেতে রাজি নয়। রুদ্র অনেকবার চেষ্টা করলো পাখিকে কোলে নেওয়ার, কিন্তু বারবারই ব্যর্থ হলো। তনুশ্রী বুঝল রুদ্রের মনের ব্যথা, আস্তে করে পাখির মাথায় হাত বুলিয়ে বলে উঠল, মাম্মা দেখো তোমার বাবাই এসছে, একটুখানি বাবাইয়ের কাছে যাও, বাবাই কষ্ট পাচ্ছে তো সোনা। বলেই পাখিকে একটু কোল থেকে তুলে রুদ্রের কোলে দিয়ে দিল। রুদ্র কোলে পেতেই পাখিকে বুকে নিয়ে ফ্লোরে বসে ডুকরে কেঁদে উঠল। সারা মুখ ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে দিল। পাখিও তার বাবার পরশ পেয়ে বুকের সাথে লিফটে শুয়ে পড়ল। কে বলে পুরুষ মানুষ নাকি কাঁদে না, পুরুষের নাকি চোখে জল নেই? রুদ্রের কান্নাই তখন অফিসের সকলেই হতভম্ব। কমিশনার ম্যাডাম তার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। রুদ্রের কষ্টে তারও চোখ দুটো ভিজে উঠেছে। সুপ্রিয়া দেবী বুঝলেন তিনি ঠিক কত বড় অন্যায় করেছেন রুদ্রের সাথে। তারও কষ্টে বুক ভার হলো, দু চোখ দিয়ে গড়িয়ে পড়ল নোনা জলের ধারা। এদিকে তনুশ্রী আঁচল দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে দেখে রুদ্রবাবু এগিয়ে এলেন তার দিকে। জলে ছলছল চোখে তাকিয়ে ডান হাতটা তনুর মাথার উপরে রেখে বলে উঠলেন, আজ তোর কাছে আমি আরও একবার ঋণী হলাম রে মা। তুই সত্যিই তোর কথা রেখেছিস। তুই আমাকে ভরসা দিয়েছিলি, তুই পারবি। তুই সত্যিই পেরেছিস আমার বাড়ির প্রাণ পাখিকে ফিরিয়ে আনতে। তোকে যতই ধন্যবাদ দেই না কেন, সব কিছুই নগণ্য বলে মনে হবে তোর প্রতিদানের সামনে। রুদ্র অবাক চোখে তাকিয়ে রইল তনুশ্রীর দিকে। বাবার কথাগুলো শুনে বিস্ময়ের অবধি রইল না তার। কি বলছে বাবা? আর তনুই বা কি করেছে পাখির জন্য? ভাবতেই এতক্ষণে খেয়াল হলো তনুশ্রী পাখিকে কোলে নিয়ে সেই শুরু থেকেই সোফায় বসেছিল। তার মানে তনুশ্রী নীতির বাবা মাকে মানিয়ে পাখিকে আনার এই ব্যবস্থা করেছে। ভাবতেই বুকের ভিতর অপরাধ বোধ দলা পাকিয়ে ঠেলে উঠল। আমি এখানে দাঁড়িয়ে সবার সামনে কিছু বলতে চাই। আমি জীবনে অনেক নারী দেখেছি, কিন্তু এই সামান্য এতটুকু বয়সে এক মহিষী নারী আজ জীবনের প্রথম দেখলাম। এভাবে কেউ আত্মত্যাগ করতে পারে? আজ নিজের চোখে না দেখলে বিশ্বাস করতেই পারতাম না। আমার মেয়ে পরিণীতি আমাকে রেখে সেই পরপারে চলে গেছে। আমার মেয়ে আমাকে আর কোনোদিনও বাবা বলে ডাকবে না, সেই দুঃখে আমার বুকটা ফাঁকা হয়েছিল এতদিন। কিন্তু আজ মনে হচ্ছে আমি আমার এক মেয়েকে খুঁজে পেয়েছি। তনু মারে, আমাকে তোর বাবা হওয়ার সৌভাগ্যটুকু দিবি? তোর মতো মেয়ে পেলে আমার জীবন ধন্য হয়ে যাবে। বুঝলেন দাদা, আমার মেয়েটা এমনই লক্ষ্মী, যেখানে যাবে সেখানেই ওর গুণের বর্ষণ শুরু হয়। আপনার আবদার কেন রাখবে না আমার মা? অবশ্যই রাখবে। যাও মা, দাদাকে গিয়ে প্রণাম করো। মাথায় আদুরে হাত বোলাতে বোলাতে বললেন রোদ্দুরবাবু। তনু গিয়ে শেখর বাবুকে প্রণাম জানাতেই তিনি দুহাত টেনে সস্নেহে বুকে জড়িয়ে কেঁদে ফেললেন। পীযূষ পাশ থেকে এসে তনুর মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, আজ থেকে তুই আমার ছোট বোন। কখনো কোনোদিনও নিজেকে একা ভাববি না। যখনই জীবনে কোনো বিপদে পড়বি, সব সময় মনে রাখবি তোর এই বড় দাদা তোর সঙ্গে আছে। পীযূষের ছোট্ট বোন তনুশ্রী। দারুণ না ব্যাপারটা?
তনুশ্রী ফেলফেল নজরে তাকিয়ে রইল সকলের মুখপানে। এদিকে রুদ্র অবাকের উপর অবাক হচ্ছে এদের সমস্ত কথাবার্তা শুনে, কিন্তু কিছুই বুঝতে পারছে না কি এমন করেছে তনুশ্রী যে যার জন্যে এরা এমনভাবে তাকে আপন করে নিয়েছে। তবে নিজের করা অপরাধ বোধটা মনের ভিতর ইতিমধ্যেই বিস্ফোরণ ঘটাতে শুরু করেছে। শোনো রুদ্র, আমি তোমার হাতে আমার নাতনিকে তুলে দিচ্ছি না, আমি আমার নাতনিকে তুলে দিচ্ছি তার মায়ের হাতে, অর্থাৎ তনুশ্রীর হাতে। ও আমার চোখে জমা ময়লা পরিষ্কার করে দিয়েছে, আমার মনের মধ্যে যত ভুল ভ্রান্তি ছিল সব দূর করে দিয়েছে। এখন থেকে পাখির সমস্ত দায়িত্ব আমি তনুশ্রীর হাতে তুলে দিলাম। চোখের জল মুছে দৃঢ়কণ্ঠে বলে উঠলেন সুপ্রিয়া দেবী। রুদ্র অবাক হলো কঠিন হৃদয়ে সুপ্রিয়া দেবীর হঠাৎ আচরণের এমন পরিবর্তন দেখে। মাথা নাড়িয়ে সম্মতি জানান দিল তার কথার। বেশ কিছুক্ষণের মধ্যে পেপার ওয়ার্ক কমপ্লিট হওয়ার পর সবাই একসাথে বাড়িতে ফিরলেন। আসার সময় রুদ্র আর চোখে বারবার তনুশ্রীর মুখের দিকে তাকালেও তনুশ্রী ছিল নির্বিকার। রুদ্রের মনে তনুশ্রীর প্রতি করা দুর্ব্যবহারগুলো অসহ্য দহন সৃষ্টি করল হৃদয়ে। উচ্চ শ্যামবর্ণা তরুণীটির এই মুহূর্তে করা ইগনোর রৌদ্রের মনে অগ্নিদহন সৃষ্টি করল। কে জানে এই সম্পর্কের ভবিষ্যৎ কি? রুদ্রের কন্ট্যাক্ট পেপারে করা 6 মাসের বন্ধন তারপরেই শেষ, নাকি রুদ্রের হৃদয়ে সদ্য জন্মানো তনুশ্রী নামক রমণীর অবহেলার দহন সৃষ্টি করবে কোনো এক নতুন সূচনা? নিকোষ কালো আধার রাতে জোনাকির মেলা বসেছে। চারিপাশ থেকে ধেয়ে আসছে ছিছি পোকার ডাক। পুকুরের জলে চাঁদের ম্লান আলো চকচক করছে, তারাদের ছায়া পড়েছে সেখানে। মনে হচ্ছে একখণ্ড আকাশ পুকুরের জলে ভাসছে। পুকুর পাড়ের কচু বনে ব্যাঙের কলরব পরিবেশটাকে করে তুলেছে মুখরিত। নিজের ঘরে জানালায় ঠেস দিয়ে বসে আছে এক তরুণী, দৃষ্টি ওই তমসাচ্ছন্ন আকাশে নিবদ্ধ। জানালার পাশে পুকুর আর তার পেছনে খোলা চাষের জমি। গভীর রাত, তন্দ্রা যেন হারিয়েছে সেই আধার রাতের অন্ধকারে। খোলা জানালা দিয়ে ফুরফুর করে হাওয়া ঢুকছে, সেই হাওয়ার দমকে জানালা দরজার পর্দা বাড়ি খাচ্ছে অবিরত। জানালায় পিঠ লাগিয়ে সর্বহারা তরুণীটি কোকড়ানো এলোথেলো চুলগুলো পিঠের উপর ছড়িয়ে এক মনে ভাবছে বিগত দিনের ফেলে আসা স্মৃতি কথাগুলো। প্রায় 1.5 মাস আগের ঘটনা। পাখিকে নিয়ে রোদ্দুরবাবু, রুদ্র আর তনুশ্রী বিবেকানন্দ সোসাইটিতে সেই বিলাসবহুল ফ্ল্যাটে পা রাখলেন। পাখিকে দেখা মাত্রই ছুটে এলেন সরোজিনী। নাতনিকে কোলে পেতেই অজস্র চুমুতে ভরিয়ে দিল তার মুখমণ্ডল। প্রাণ পাখিকে ফিরে পাওয়ার আনন্দে আহাজারি চলল অনেকক্ষণ ধরে। এখনো পাশে দাঁড়িয়ে তনুশ্রী সবাই সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও খবর নিল না কেউ তার। বেশ অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর রোদ্দুর বাবু সকলকে আজ সকালের ঘটনা সমস্ত বর্ণনা করে শোনালেন সকলের কাছে। সরোজিনী, শুভ্র প্রত্যেকেই তনুশ্রীকে সাবাসী দিলেন, বাহবা দিলেন খুব। কিন্তু যার কাছ থেকে তনুশ্রী প্রত্যাশা করেছিল সেই ব্যক্তিটি মুখে কুলু পেটে বসেছিল সকলের মাঝে। চাপা অভিমান সৃষ্টি হয় তনুশ্রীর মনে। পাখি তখনও ট্রমা থেকে খুব একটা রিকভার করেনি, তার এই সময় বাবা মায়ের প্রয়োজন। রোদ্দুরবাবু সম্পূর্ণ দায়িত্ব তনুশ্রীর হাতে ছেড়ে দিতে চাইলেন, কিন্তু বাদ সাধল রুদ্র। সে তার মেয়েকে একদমই কোলছাড়া করতে রাজি নয়, কিন্তু পাখির যে মাম্মা ছাড়া চলে না। ফুপিয়ে কেঁদে উঠল সরোজিনী। রোদ্দুরবাবু উভয়ই রুদ্রকে বুঝিয়ে পাখিকে তনুশ্রীর কাছে হ্যান্ড ওভার করলেন। পাখিকে পেতেই যত্ন নেওয়া শুরু করলো তনুশ্রী সেই আগের মতো। তবে দিন যত এগুলো অভিমানের পরত পড়ল তত ঘন হয়ে। দিন শেষে নিল এক চূড়ান্ত সিদ্ধান্ত, না না, আর না, আত্মসম্মানের বলি আর দেওয়া যাবে না। গোছাতে হবে ভবিষ্যতের জন্য। অভিমানের ভারী পাল্লাই যখন আত্মসম্মানের হিসেব নিকেশে ব্যস্ত তনুশ্রী, তখনই ঠিক করলো মনে মনে সে তার নির্ধারিত সময়সীমার আগেই মুক্তি দেবে রুদ্রকে। কিন্তু পাখি, সে তো তার সমগ্র অনুভূতি নিয়ে মাতৃস্নেহে ভালোবেসেছে সেই ছোট্ট প্রাণটিকে। কিছু অনুভূতি রুদ্রকে ঘিরে তৈরি হলেও আস্থা মূল্যহীন। মন চাইল সবকিছু ছেড়ে দৌড়ে বনবাসে চলে যেতে,
যেখানে কাউকে দেখতে পাবে না, শুধু নিবিড় ঘন কান্তার থাকবে শুধু তনুশ্রী আর তার মনের ভেতরে গড়া দুঃখের রাজ্য। চোখের জল মুছে পা বাড়ালো রুমের দিকে। সময় এগুলো, একই ঘরে একই বিছানায় রাত কাটলো গোটা 15। তবুও সেই নিষ্প্রাণ নীরব ব্যক্তিটির মুখ থেকে বের হয়নি একটাও সহানুভূতির বাক্য। কি আশ্চর্য না, যে মানুষটি কিছুদিন আগেও পর্যন্ত কথায় কথায় লজ্জা দিত, প্রশংসা করত তনুশ্রীর সমস্ত রকম প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিষয়গুলিকে গুরুত্বের সাথে দেখাশোনা, ইতিমধ্যে 15 দিন অতিবাহিত। রদ্দুরবাবু বসেছিলেন ডাইনিংয়ে। রোজকার মতো চায়ে চমক বসালেন খবরের কাগজটি হাতে নিয়ে। চাটি অবশ্য তনুর হাতেই তৈরি। সেই প্রথম দিনে যে চায়ের স্বাদ পেয়েছিলেন, সেই থেকে এটা যেন তনুশ্রীর দায়িত্বে। রোজ সকালে মশলা দেওয়া রং চা প্রতি চুমুকে যেন মন মস্তিষ্ক চনমনে হয়ে ওঠে। আহা, শুভ্র সরোজিনী ইতিমধ্যে প্রত্যেকেই একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা চালাচ্ছিলেন তনুশ্রীর সাথে। বিগত কিছুদিন আগে যেভাবে তারা এড়িয়ে চলেছে তনুকে, সেই স্মৃতি মানুষ পটে ভেসে আসতেই অপরাধ বোধে চেকে ধরেছে হৃদয়। তাই রদ্দুর বাবুর সাথে সাথে তারাও চায়ের গুণকীর্তনে ব্যস্ত। অন্যদিকে পাখিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার জন্য তনুশ্রীর জয় জয় গানে বিরক্ত হয়ে চন্দনা বোন মেঘনাকে বগল দাবা করে বাপের বাড়িতে গিয়ে উঠেছে। বিরক্তিতে তার হাঁসফাঁস অবস্থা, আর মেঘনা তো কপাল চাপড়াতে ব্যস্ত। কোথায় সে সুযোগ খুঁজছিল নিজের মনের কথাগুলো বলার রৌদ্রকে, সে ঘুরেছে তার বালি। বিগত 15 দিনে পাখি অনেকটা স্বাভাবিক হয়েছে। রুদ্র সব সময় পাখিকে নিজের কাছে রাখে বলে তনুর প্রতি টানও কমেছে খানিক। তাই এটাই উপযুক্ত সময় বলে মনে হচ্ছে তনুর কাছে। ডাইনিংয়ে যখন সকলেই চা পানে ব্যস্ত, ঠিক তখন বাবা। হ্যাঁ রে মা, কিছু বলবি? হ্যাঁ হ্যাঁ বাবা। হাতের মধ্যে হাত রেখে কচলাতে কচলাতে নত শিরে কথাটি বলল তনু। তনুর ইতস্তত হাবভাব দেখে সরোজিনী ওর ডান হাতটি ধরে নিজের কাছে নিয়ে এলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে মা? এমন হাঁসফাঁস করছিস কেন? তোর যা দরকার সরাসরি বলবি আমাকে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আশা করছি তোমরা সবাই আমার সাথ দেবে। অহেতুক যুক্তি কেউ দেখাবে না। তনুর কথায় সকলের যেন বিস্ময়ের অবধি রইল না। সিদ্ধান্ত? কেমন সিদ্ধান্ত? যে সিদ্ধান্তে তনুশ্রী সকলের সম্মতি চাইছে, আবার বলছে যুক্তি দিলেও সেটা নাকি অহেতুক। সন্দেহের দৃষ্টি প্রত্যেকটা মানুষের নজরে। গলাটা হালকা খাকারি দিয়ে পরিষ্কার করে রদ্দুরবাবু বললেন, নির্ভয়ে বলো। কম্পিত ওষ্ঠজোড়া চিহ্বা দিয়ে লেহন করে সিক্ত করে নিল তনু। দরু দরু বুকে আবার জোরালো শ্বাস ভরল। ডান হাতের আঙ্গুলগুলি দ্বারা বাম হাতকে শক্ত করে চেপে ধরল। চোখ দুটি বুঝে ভিতরে সেই উষ্ণ শ্বাস নিঃশব্দে ত্যাগ করে বলল, আমি মুক্তি চাই বাবা, নিজের জন্য বাঁচতে চাই, নিজের জন্য লড়াই করতে চাই, নিজের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে চাই। আমি সারা জীবনের জন্য কামালগঞ্জ ফিরে যেতে চাই। কথাগুলি যেন ডাইনিং হলে বসা প্রত্যেকটি মানুষের মস্তিষ্কে বিস্ফোরণ ঘটালো। ফেটে চৌচির হলো প্রত্যেকের আশা ভরসা। কি বলছে এই মেয়েটা? সবে তো সুদিন আসতে শুরু করেছে, এখনই তাকে বিচ্ছেদ নিতে হবে? কিন্তু তার কি প্রয়োজন? পাখিকে তো ফিরিয়ে আনা হয়েছে, সব তো স্বাভাবিক। তাহলে সোফা থেকে দুম করে উঠে দাঁড়ালেন সরোজিনী। এসব তুই কি বলছিস মা? তুই আমাদের ছেড়ে চলে যাবি? পাখিকে খেতে ছেড়ে চলে যাবি? আবার মা হারা করাবি তাকে? মানছি আমরা ভুল করেছি, তোকে অবহেলা করেছি, ঘৃণাও করেছি তখন, কিন্তু আজ এখন এই মুহূর্তে তোকে ছাড়া আমাদের চলবে না। ক্ষমা চাইছি তোর কাছে, এই বুড়ো মাটাকে আর কষ্ট দিস না। কান্নাই ভেঙে পড়লেন সরোজিনী। অপরাধ বোধের কাঁটাটা খচখচ করে বিঁধে গেল হৃদয়ে, অন্তরের অন্তঃস্থলে। শুভ্র হাতটা মাথায় বুলিয়ে বলল, আমিও কম অপরাধ করিনি তোর সাথে, কিন্তু তুই আমাদের সকলকে ভুল প্রমাণিত করে নিজেকে দাঁড় করিয়েছিস সত্য স্বরূপিণী হিসাবে। আমি তো তোর বড় দাদার মতো, তাই না? আমিও ক্ষমা চাচ্ছি রে বোন, এমন ভুলভাল সিদ্ধান্ত নিস না। আমি আমার সিদ্ধান্তে অটল, আগেই বলেছি। কারো অহেতুক যুক্তি আমি শুনবো না। আশা রেখেছি সবাই আমার সিদ্ধান্তে সম্মতি জানাবে, মান রাখবে আমার মতামতের। আমার সাথে আয়, একান্ত আলাপ, তাই কেউ যেন আমাদের দুজনকে ডিস্টার্ব না করে।
বলেই নিয়ে চললেন গেস্ট রুমে। ওখানে রাখা সোফাতে বসেই আলোচনা করলেন কিছু গোপন তথ্য। তারপর ফিরে এসে সকলের সামনে সম্মতি জানালেন। সেদিন দুপুরে ফেরত পাঠালেন তনুশ্রীকে তার বাবার বাড়িতে। সেই দিন থেকে তনু তার নিজের বাড়িতে আছে। নির্ঘুম কাটলো গোটা একটা রাত। দূরে মাঠের ওপারে গাছপালার ফাঁকফোকর দিয়ে উকি দিচ্ছে সূর্যি মামা। তার গায়ের হলদেটে আভা ছড়িয়ে পড়ছে সোনালি ধানের উপর দিয়ে। সেই সাথে তার রুদ্ররূপী তেজ ছড়িয়ে পড়ছে দিক বিদিকে। উষ্ণতায় চামড়ায় জ্বালা পোড়া শুরু হয়ে যাচ্ছে। ভোরের দিকে নিদ্রা দেবী আসীন হলেও তরুণ নেত্র পল্লবে তুলে নিলেন নিজের স্নেহ মাখা কোলে। ঘড়ির সূচালো কাঁটাটি তখন 8:30টার ঘরকে অতিক্রম করেছে। ঠিক এমন সময় দরজার ওপাশ থেকে ধপাস ধপাস ধাক্কানোর শব্দ এলো কানে। বিরক্তিতে চোখ মুখ কোচকানো তনু। তখনই মিহির শব্দ তীক্ষ্ণ হয়ে প্রবেশ করলো মস্তিষ্কের অভ্যন্তরে। তনুদি, এই তনুদি, ওঠ। তোর না আজ থেকে এক্সাম শুরু। আর কতক্ষণ ঘুমাবি? কি রে, কি হলো? অনুশ্রীর ডাকে আর দরজা ধাক্কানোর শব্দে হুড়হুড় করে উঠে বসলো তনুশ্রী। তারপর চোখ দুটি কচলে ঘড়ির দিকে তাকালো। তারপর সম্বিত ফিরে পেতেই লাফ দিয়ে নামলো বিছানা থেকে। দরজাটি খুলে দিয়ে বলল, সরি রে, আসলে রাতের দিকে ঘুম আসেনি তো, তাই কখন যে ভোরবেলা ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি, তাই এত বেলা হয়ে গিয়েছে উঠতে। থাক থাক, আর এক্সপ্লেইন করতে হবে না, আমি সব জানি। তুই আবার ওইসব কথা ভাবছিলি, তাই না? বলেছি না ওইসব আর ভাববি না। ওটা তোর জীবনের একটা কালো অধ্যায় ছিল, যেটা 1.5 মাস আগেই শেষ হয়ে গেছে। এখন থেকেই সব কিছু নতুন করে শুরু করবি তুই। আর দেখেছিস তো, বাবাও তোর জন্য আমাদের সেই কমলাগঞ্জের গ্রামের বাড়িটা ছেড়ে এই এত দূরে পলাশি চলে এসেছে। এখন আর একটা কথা বলবি না, যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। আজ থেকে যে তোর পরীক্ষা শুরু, সে খেয়াল আছে? আর শোন, তোর পরীক্ষার সিট পলাশির কলেজেই পড়েছে কিন্তু। চটপট রেডি হয়ে খেতে আয়। 10টা থেকে তোর এক্সাম শুরু, খেয়াল রাখিস কিন্তু।